শীতকালের পিঠাপুলি খিরসা ছাড়া একদমই অসম্পূর্ণ। পাটিসাপটা থেকে শুরু করে অনেক ধরনের পিঠা তৈরি করতে খিরসার প্রয়োজন হয়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী খিরসা রেসিপি। শুধু তাই নয়, এই একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন খিরসা দিয়ে তৈরি এক ইউনিক পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি স্বাদে ঘ্রাণে অতুলনীয় খিরসা। আজকে আমি একদম অথেন্টিক মিষ্টির দোকানের খিরসা তৈরি করার A to Z টিপস সহ রেসিপি শেয়ার করেছি। খিরসা বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার আলতো হাতে চিনিটাকে হালকা ছড়িয়ে দিলাম। এবার চুলার মিডিয়াম হিটে চিনিটাকে একদম নাড়াচাড়া না করে ক্যারামেল করে নিব। অনেকের ক্যারামেলই হতে চায় না বা ক্যারামেল বানাতে গেলে চিনি দলা পাকিয়ে যায়। আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করে ক্যারামেল বানালে আশা করছি ক্যারামেল একবারও নষ্ট হবে না। চিনিটা প্যানে দিয়ে একদমই নাড়াচাড়া করবেন না। যখন চিনিটা এমন নিজে থেকে ক্যারামেল হয়ে আসবে তখন নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আরেকটি বিষয় হলো, ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে লাল করা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে আর রংটাও নষ্ট হয়ে যাবে। চিনিগুলো ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার দিয়ে দিলাম দুধ। এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে অ্যাড করতে হবে। এতে করে ক্যারামেলের দলা খুব কম পাকাবে। তারপরও ক্যারামেলে দুধ দেওয়ার সময় অল্প একটু দলা পাকিয়েই যায়, এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা যত গরম হতে থাকবে তত ক্যারামেলগুলো গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আজকে আমি 2 লিটার গরুর দুধের খিরসা বানাবো, সেই জন্য আমি এখানে 2 লিটার দুধ অ্যাড করে দিয়েছি। আমি আজকে খিরসা তৈরির জন্য একদম খাঁটি গরুর দুধটা ব্যবহার করছি। আর আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করিনি, দুধটা আগে থেকেই জাল করা ছিল। দেখতেই পাচ্ছেন দুধের উপরে কেমন তেল জমে আছে। আপনার ইচ্ছে করলে এখানে সরাসরি কাঁচা দুধটা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার ইচ্ছে করলে প্যাকেটের দুধ দিয়েও খিরসা তৈরি করতে পারবেন। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আসলে মিষ্টির দোকানে কখনো এত কম দুধের খিরসা তৈরি করা হয় না। মিষ্টির দোকানগুলোতে অনেক বেশি পরিমাণে দুধ জ্বালিয়ে খিরসা তৈরি করা হয়, তাই আলাদা করে ক্যারামেলও তৈরি করতে হয় না আর গুঁড়া দুধও অ্যাড করতে হয় না। এমনিতেই একটা ন্যাচারাল কালার চলে আসে আর খিরসাটা ঘন হয়ে আসে। খিরসাটাকে হালকা ঘন করার জন্যই আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। অনেকেই খিরসা ঘন করতে চালের গুঁড়া ব্যবহার করে থাকেন, কিন্তু আমার মনে হয় এতে করে খিরসার স্বাদটা অনেক গুণ কমে যায়। তাই আমি কখনো চালের গুঁড়া অ্যাড করি না। চালের গুঁড়ার পরিবর্তে আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করি। তারপর আপনাদের হাতের কাছে গুঁড়া দুধটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা 1 টেবিল চামচ চালের গুঁড়া 1/4 কাপ পানিতে মিশিয়েও এখানে অ্যাড করে দিতে পারেন। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে রান্না করতে থাকবো। দুধের খিরসা বানানোর সময় যখন দুধটা অনেক সময় ধরে জাল করা হয় তখন প্যানের গায়ে এমন হালকা পুড়ে আসে বা লেগে আসে। এখানে একটি টিপস হলো, দুধটাকে নাড়ার সময় চটি বা খুন্তি দিয়ে এগুলোকে খোঁচা দিয়ে উঠাবেন না, তাহলেও খিরসার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। দুধটা যত জাল করতে থাকবেন তত সুন্দর ঘন হতে থাকবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দুধটাকে অবশ্যই অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। পারফেক্ট খিরসা বানানোর একটি টিপস হলো, চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকতে হবে। অতিরিক্ত হাই ফ্লেমে যদি দুধটাকে জাল করেন তাহলে খিরসার টেস্ট এবং রং দুটোই নষ্ট হয়ে যেতে পারে। আর অতিরিক্ত লো ফ্লেমে খিরসা বানালে অনেক সময় লাগবে, তখন টেস্টটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেল অ্যাড করাতে কত সুন্দর একটা কালার এসেছে। আর আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে ক্যারামেল ছাড়াও যদি খিরসা তৈরি করেন তারপরও একটা খুব সুন্দর মিষ্টি কালার আসবে। আমরা খিরসা তৈরির একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খিরসাটা কতটা বেশি ঘন হয়ে এসেছে। অলরেডি দেখতে খুব বেশি লোভনীয় লাগছে। যত বেশি খিরসাটা ঘন হয়ে আসছে কালারটাও আরও বেশি ডার্ক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এতক্ষণ যেই খুন্তিটা দিয়ে দুধটাকে জাল করেছি সেই খুন্তিটা খিরসা দিয়ে সম্পূর্ণ কভার হয়ে গিয়েছে। তার মানে খিরসাটা অলমোস্ট ডান। দুধ জাতীয় এমন খিরসা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন ননস্টিক ছাড়া প্যান ব্যবহার করার। ননস্টিক প্যানগুলোতে দুধ তাড়াতাড়ি লেগে যায় বা পুড়ে যায়, তখন দুধের আইটেমগুলো ভালো হয় না। যখন খিরসাটা এমন ঘন হয়ে আসবে আর এমন বড় বড় বুদবুদ দেখা যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি গরম গরম খিরসাগুলোকে একটি মাটির পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু খিরসাটা জমে যাবে। এবার আমি এই মাটির পাত্রটাকে সাইডে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। আপনাদের হাতের কাছে যদি এমন মাটির পাত্র অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এমন যে কোনো কাচের বা সিরামিকের ডিশেও খিরসাটাকে সেট করতে পারেন। আমি আপনাদেরকে দুইভাবেই তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। খিরসাগুলো যখন রুম তাপমাত্রায় চলে আসবে তখন ফ্রিজে রেখে সেট করে নিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খিরসাটা কত সুন্দরভাবে জমে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এই মাটির পাত্রটা উল্টিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দরভাবে খিরসাটা জমেছে যে একদমই পড়ে যাচ্ছে না বা নড়াচড়াও করছে না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিরামিকের বাটির খিরসাটাও কত সুন্দরভাবে জমে গিয়েছে। তো তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও বিখ্যাত দুধের খিরসা।
মিষ্টির দোকান থেকে অথেন্টিক খিরসা কিনতে গেলে 700 টাকা কেজি পড়বে। তারপরও কি অথেন্টিকটা পাবেন? কিন্তু ঘরে মাত্র 200 টাকা খরচ করেই তৈরি করে নিতে পারবেন 1 কেজিরও বেশি খিরসা। দুধের এই খিরসাগুলো আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিনের মতো। চেষ্টা করবেন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করার, বা যেই পাত্রে খিরসাগুলোকে সেট করবেন সেই পাত্রগুলো খুব ভালোভাবে ঢেকে দেওয়ার। তাহলে খিরসাগুলো ফ্রিজে রাখার পরেও একদমই গন্ধ হবে না, আর প্রতিবারই একদম ফ্রেশ টেস্টটাই পাবেন। এই শীতকালে প্রায় প্রতিদিনই কিন্তু আমাদের বাড়িতে কোনো না কোনো পিঠা বানানো হয়। আপনারা একদিন একটু বেশি করে খিরসা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর প্রতিদিন এই খিরসা দিয়ে মজার মজার পিঠা বা ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই ট্রেডিশনাল ও অথেন্টিক খিরসার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এখন এই খিরসা দিয়ে তৈরি করে নেই একটি ইউনিক পিঠা। কোনো রকম ছাঁচের ব্যবহার ছাড়াই আজকে তৈরি করব নকশা করা এই গাজরি চপ পিঠা। গাজরি চপ পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম। এবার কাঠবাদাম আর পেস্তা বাদাম ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এই বাদাম কিশমিশগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে বাদাম কিশমিশগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ দুধের খিরসা। এটা বিক্রমপুরের বিখ্যাত খিরসা, যেটা আমি আমার ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারা যদি বাদাম কিশমিশ খেতে পছন্দ না করেন তাহলে এগুলো বাদ দিয়ে শুধু খিরসা দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। এবার খিরসাটাকেও ঘিয়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা হালুয়ার মতো কনসিস্টেন্সি না চলে আসে। যখন এমন একটা হালুয়ার মতো আঠালো কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আমি মিশ্রণটা এই গরম ফ্রাইং প্যানে রাখবো না, সরাসরি একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম। পিঠার পুরটা চটজলদি তৈরি হয়ে গেল। এবার পিঠাগুলো বানানোর পালা। গাজরি চপ পিঠা বানানোর জন্য গাজর তো লাগবেই, সেই জন্য নিয়ে নিয়েছি 4টি মিডিয়াম সাইজের গাজর। আমি গাজরগুলোর স্কিন আগে থেকেই পিল করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো গাজর কাটা হয়ে গিয়েছে। এবার গাজরগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এবার এই গাজরগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন অ্যান্ড স্মুথ পেস্ট তৈরি করে নিব। আমি গাজরগুলোকে স্মুথলি ব্লেন্ড করার জন্য 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এখানে বেশি পরিমাণে পানি অ্যাড করে দিলে পরবর্তীতে পানির কনসিস্টেন্সিটা মেনটেন করতে অসুবিধা হবে। এবার আমি গাজরের পেস্টগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম। একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করে রাখা গাজর। এবার এই গাজরের পেস্টটাকে ঘিয়ে ভেজে নিব গাজরের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এবার হালকা মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর 1/2 চা চামচ লবণ। রান্না করতে করতে যখন এক পর্যায়ে গাজরের সম্পূর্ণ পানি শুকিয়ে এমন ভুনা ভুনা হয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পানি। এবার পানি আর গাজরের পেস্ট একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে প্যাকেটের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার চালের গুঁড়াটাকে গাজরের মিশ্রণের সাথে হালকা মিশিয়ে নিব। এবার চুলার লো ফ্লেমে মিশ্রণটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে চালের আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে গিয়েছে আর চালের আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঠার ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। পিঠার ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার এই পিঠার ডোটাকে কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। অতিরিক্ত ঠান্ডা করে ফেললে পরবর্তীতে এই ডোটা আর স্মুথলি মথা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার পিঠার ডোটা এখনো কতটা বেশি নরম আছে। এর থেকে বেশি শক্ত পিঠার ডো বানাবেন না, তাহলে পরবর্তীতে পিঠাগুলো ফেটে যেতে পারে। এবার আমি এই পিঠার ডো থেকে সমান 8টি লেচি কেটে নিব। প্রথমেই 2 হাতের তালুর মাঝখানে নিয়ে পিঠার ডোটাকে স্মুথ করে নিব। তারপর আঙুলের সাহায্যে এমন চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিব। এবার ঠিক মাঝখানের অংশে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা খিরসার পুর। এবার চারিদিক থেকে বন্ধ করে পিঠাটাকে খুব ভালোভাবে সিল করে নিব, যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না যায়। এবার পিঠাটাকে 2 হাতের তালুর মাঝখানে নিয়ে স্মুথ করে একটা চপের মতো শেপ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পিঠার শেপটা দেওয়া খুব ইজি, একবার চেষ্টা করলেই পারবেন। আর পিঠার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে শেপটা দিতে একদমই অসুবিধা হবে না। এবার পিঠাগুলোতে নকশা করার পালা। নকশা করার জন্য আমি একটি পিলার নিয়ে নিয়েছি। এবার পিলারের সাহায্যে এমন লম্বা লম্বা দাগ কেটে আমি পিঠাতে ডিজাইন করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করেছি। আসলে এই ডিজাইনটা আপনাদের নিজের উপর, আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন, অথবা যেই ডিজাইন খুশি সেই ডিজাইন করতে পারেন, আবার ইচ্ছে করলে ডিজাইন নাও করতে পারেন।
আপনাদের হাতের কাছে যদি এমন কোনো পিলার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই ডিজাইনটা ব্রেড নাইফ দিয়ে বা নর্মাল নাইফ দিয়েও করতে পারবেন। এবার একটি টুথপিকের সাহায্যে মাঝখানের ঘরগুলোতে একটি করে ফোঁটা দিয়ে দিচ্ছি। দেখলেন তো, কোনো রকম ছাদ ছাড়া, ঝামেলা ছাড়া আর কষ্ট ছাড়াই তৈরি হয়ে গেল কত সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা তৈরি করতে কিন্তু বেশি একটা কষ্ট হবে না, খুব সহজেই তৈরি করা যাবে। এমন সুন্দর নকশা করা পিঠা বানিয়ে কিন্তু আপনারা হলুদের ডালাও সাজাতে পারেন। আমার সবগুলো পিঠা নকশা করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে স্টিম করার পালা। পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন চুলার ফ্লেমটাকে লো করে পানিটাকে সিমারিং অবস্থায় নিয়ে এসেছি। তারপর উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আমি স্ট্রেনারে তেল ব্রাশ করে দিয়েছি যাতে পিঠাগুলো লেগে না যায়। এবার পিঠাগুলো স্ট্রেনারের উপর বসিয়ে দিব। এবার স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে পিঠাগুলোকে স্টিম করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম, গাজরি চপ পিঠাগুলো পারফেক্টলি স্টিমড। এবার চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দরই গাজরি চপ পিঠা তৈরি হয়ে গেল। দেখে যেমন চোখ শান্তি, খেয়ে তেমন মনেও প্রশান্তি পাবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি নরম, তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। দেখতেই পারছেন পিঠাগুলো এতটা বেশি স্পঞ্জি হয়েছে যে প্রেস করার পরেও আবার আগের শেপে ফেরত চলে আসছে। আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি পিঠা ভেঙে দেখাবো। এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। ভিতরে বাদাম, কিশমিশ ও খিরসার পুরে ভরপুর আর বাহিরে গাজরের লেয়ারে ঢাকা এই পিঠাগুলো খেতে অমৃত লাগে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই পিঠাটি বানাতে তেমন কোনো ঝামেলাও নেই, হাতের কাছে থাকা জাস্ট কয়েকটি উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের এই গাজরি চপ পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।